হ্যালো স্টুডেন্ট, আগের ক্লাস পর্যন্ত তোমাদের ন্যায় দর্শন আমি আলোচনা করেছিলাম এবং এই চ্যাপ্টারটা এতটাই বড় যে আমাদের 7টা ক্লাস লেগে গেছিলো ন্যায় দর্শন পড়াতে, তাই তো? এবার সেই জন্য আমি আজকে এই ক্লাসটায় পুরো এই চ্যাপ্টারটা একটু কভার করার চেষ্টা করছি। তোমরা দেখো, আচ্ছা, ন্যায় দর্শনের রচয়িতাকে প্রাচীন নৈয়ায়িকরা মনে করেন যে মহর্ষি গৌতম হচ্ছে ন্যায় দর্শনের রচয়িতা। এবার তার রচিত গ্রন্থটার নাম কি? তার রচিত গ্রন্থের নাম হচ্ছে ন্যায়সূত্র। আর গঙ্গেশের তত্ত্বচিন্তামণি, এটা হচ্ছে তোমার নব্য ন্যায় দর্শনের একটা ভিত্তি। অর্থাৎ কিনা গঙ্গেশের তত্ত্বচিন্তামণি হলো নব্য নৈয়ায়িক যারা, তারাই হচ্ছে মনে করেন এই গ্রন্থটাই হচ্ছে নব্য ন্যায় সূচনা করেছে। এবার ন্যায় দর্শনে কটা প্রমাণ স্বীকার করা হয়েছে? ন্যায় দর্শনে 4টে প্রমাণ স্বীকার করা হয়েছে। কী কী? প্রত্যক্ষ, অনুমান, উপমান আর শব্দ। এবার প্রত্যক্ষ প্রমাণ বলতে মহর্ষি গৌতম কী বুঝিয়েছেন? প্রত্যক্ষ প্রমাণ বলতে বুঝিয়েছেন কি, যে জ্ঞান অর্থ সন্নিকর্ষের ফলে আমাদের উৎপন্ন হয়, অর্থাৎ কি যা আমাদের অন্য কিছুর মাধ্যমে প্রাপ্ত নয় এবং সুনিশ্চিত এবং যা সংশয় শূন্য, তাই হচ্ছে প্রত্যক্ষ। তার মানে যে জ্ঞান অর্থের সাথে সন্নিকর্ষের ফলে উৎপন্ন হয়। হ্যাঁ, অর্থ মানে কি? বিষয়, তাই তো? বিষয়ের সাথে যখন আমাদের সংযোগ ঘটে, হ্যাঁ, তখন আমাদের যে জ্ঞানটা হয় সেই জ্ঞানটা হবে সুনিশ্চিত হতে হবে, আর সেই জ্ঞানটা অন্য কিছুর মাধ্যমে প্রাপ্ত হবে না, আমাদের ইন্দ্রিয়ের মাধ্যমে প্রাপ্ত হতে হবে এবং যা সংশয় শূন্য হবে, সেটাই হচ্ছে প্রত্যক্ষ। এটা হচ্ছে মহর্ষি গৌতম এর প্রত্যক্ষের লক্ষণ দিয়েছেন। এবার এই লক্ষণ প্রসঙ্গে তিনি যে কথাগুলো উল্লেখ করেছেন, যেমন এই যে ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষোৎপন্ন জ্ঞানম অব্যাপদেশ্যম অব্যভিচারী ব্যবসার্থকম প্রত্যক্ষম, এটাই তো মহর্ষি গৌতমের দেওয়ার লক্ষণ। এবার এগুলো তিনি ব্যাখ্যা করেছেন। ইন্দ্রিয় মানে কি? ইন্দ্রিয় তো আমরা সবাই জানি, তাই না? পঞ্চ ইন্দ্রিয়। আর তিনি আরেকটা ইন্দ্রিয় স্বীকার করেছেন, সেটা কি? ষষ্ঠ ইন্দ্রিয় রূপে মনকে স্বীকার করেছেন। আচ্ছা, অর্থ বলতে কি বোঝায়? অর্থ মানে হচ্ছে বিষয়, অর্থাৎ কিনা যার সাথে আমাদের ইন্দ্রিয়ের সন্নিকর্ষ হবে। আর সন্নিকর্ষ মানে কি? সন্নিকর্ষ মানে সংযোগ, অর্থাৎ কিনা আমাদের বিষয়ের সাথে ইন্দ্রিয়ের যখন সংযোগ হয়, তারপরে কি হয়? অব্যাপদেশ্য কথাটা মানে, অব্যাপদেশ্য কথা মানে হচ্ছে যে আমাদের আগে এই সন্নিকর্ষের আগে, হ্যাঁ, আমাদের সেই বিষয়টা সম্পর্কে যদি জানা না থাকে, হ্যাঁ, অর্থাৎ কিনা শব্দের দ্বারা সন্নিকর্ষের সময় শব্দের দ্বারা প্রকাশযোগ্য নয়, হ্যাঁ, সেই সময়টাকে বলা হয়, সেই জ্ঞানটাকে বলে অব্যাপদেশ্য। মানে কোনো শব্দের দ্বারা শুধুমাত্র সন্নিকর্ষ বিষয়ের সাথে আমাদের ইন্দ্রিয়ের সংযোগ হলো, কিন্তু সেটাকে শব্দের দ্বারা প্রকাশ করা যায় না। হ্যাঁ, তারপর কি? সেটাকে অব্যভিচারী হতে হবে। মানে অব্যভিচারী বলতে কি বোঝায়? যে বিষয়ের যে বৈশিষ্ট্য, সেটাকে তাই বলে জানা। আর ব্যবসার্থক মানে কি? যে জ্ঞানটা আমাদের উৎপন্ন হবে সেটা সংশয় শূন্য হবে, অর্থাৎ প্রত্যক্ষ সংশয়যুক্ত হলে তাকে আর প্রত্যক্ষ বলা যাবে না। এই লক্ষণগুলো মহর্ষি গৌতম আমাদের দিয়েছিলেন, তাই তো? আচ্ছা, মহর্ষি গৌতমের লক্ষণের বিরুদ্ধে কিছু আপত্তি হয়েছিল, যে মহর্ষি গৌতমের প্রত্যক্ষ লক্ষণ যদি মানা হয়, তাহলে কিছু ক্ষেত্রে অব্যাপ্তি দোষ হয় বলে মনে করেছেন কেউ, আবার কিছু ক্ষেত্রে মনে করেছেন যে অতিব্যাপ্তি দোষে দুষ্ট হয়। এইভাবে একজন একভাবে সমালোচনা করেছেন, কিন্তু প্রত্যক্ষের লক্ষণ বললে আমাদের ওই গৌতমের লক্ষণটাই দিতে হবে। আচ্ছা, এবার দেখো সন্নিকর্ষ মানে কি বলেছিলাম? সংযোগ, তাই তো? বিষয়ের সাথে ইন্দ্রিয়ের সংযোগ। হ্যাঁ, এবার এই সংযোগ কথাটা বা সন্নিকর্ষ কথাটাকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে লৌকিক সন্নিকর্ষ, একটা অলৌকিক সন্নিকর্ষ। এবার লৌকিক সন্নিকর্ষকে 6 ভাগে ভাগ করা হয়। হ্যাঁ, কী সেটা? সংযোগ, সংযুক্ত সমবায়, সংযুক্ত সমবেত সমবায়, সমবেত সমবায় আর বিশেষণ ভাগ। আর অলৌকিক সন্নিকর্ষ হচ্ছে 3 প্রকার। কী? সামান্য লক্ষণ, জ্ঞান লক্ষণ আর যোগযোগ। ঠিক আছে? এবার লৌকিক সন্নিকর্ষ কি? লৌকিক সন্নিকর্ষ হচ্ছে বিষয়ের সাথে যখন ইন্দ্রিয়ের সরাসরি যোগাযোগ হয়, হ্যাঁ, তখন হচ্ছে সেটা লৌকিক সন্নিকর্ষ। আর লৌকিক সন্নিকর্ষের যে ভাগগুলো বললাম, যে সংযোগ সংযোগ মানে যদি আমাদের দুটো দ্রব্যের সঙ্গে যখন আমাদের দ্রব্যের সাথে যখন আমাদের ইন্দ্রিয়ের যখন যোগাযোগ হয়, তখন হচ্ছে সংযোগ সন্নিকর্ষ হয়। দ্রব্যের সাথে বিষয়ের সন্নিকর্ষ মানে এই দ্রব্যের সাথে আমাদের ইন্দ্রিয়ের সন্নিকর্ষ মানে ধরো একটা ঘট রয়েছে, তার সাথে চোখের সংযোগ হলো, সেটাই
চোখের সন্নিকর্ষ হবে, সেটাই হচ্ছে সংযোগ সন্নিকর্ষ। আর সংযুক্ত সমবায় বলতে কি বোঝায়? সংযুক্ত সমবায় বলতে বোঝায় বিষয়ের রূপের সাথে যখন আমাদের চোখের সন্নিকর্ষ হয় তখন তাকে বলা হয় সংযুক্ত সমবায়। মানে ঘটের রূপের সাথে যখন আমাদের চোখের সন্নিকর্ষ হয় তখন সেটাকে বলা হয় সংযুক্ত সমবায়। এবার সংযুক্ত সমবেত সমবায় কোনটা? সংযুক্ত সমবেত সমবায় বলতে বোঝায় যে দ্রব্যে অবস্থিত গুণের যে সাধারণ ধর্ম, মানে ঘটের সাধারণ ধর্ম কি? ঘটত্ব জাতি, তাই তো? সেই ঘটত্ব জাতির সাথে যখন আমাদের চোখের সন্নিকর্ষ হয় তখন সেটা হবে সংযুক্ত সমবায় সন্নিকর্ষ। ঠিক আছে। আর সমবায় বলতে বোঝায় কি? সমবায় বলতে বোঝায় যখন আমাদের শব্দের সাথে আমাদের কানের সংযোগ হয় তখন সেটা হচ্ছে সমবায়। আর সমবেত সমবায় হচ্ছে গিয়ে শব্দত্ব জাতির সাথে যখন আমাদের কানের সম্পর্ক হয় তখন সেটা হচ্ছে সমবেত সমবায়। আর বিশেষ্য বিশেষণ ভাব বলতে কি বোঝায়? বিশেষ্য বিশেষণ ভাব হচ্ছে অভাব প্রত্যক্ষ, অর্থাৎ ভাব প্রত্যক্ষ মানে যেগুলো জগতে রয়েছে সেগুলো হচ্ছে ভাব প্রত্যক্ষ, আর যেগুলো জগতে অবস্থান করে না সেটাকে বলা হয় অভাব প্রত্যক্ষ। যেমন টেবিলে ঘটের অভাব, এটাকে বলা হয় অভাব প্রত্যক্ষ। সেই অভাব প্রত্যক্ষ আমাদের ইন্দ্রিয়ের মাধ্যমে হয়, যেটাকে কিনা বলা হয় বিশেষ্য বিশেষণ ভাব। এই হচ্ছে লৌকিক সন্নিকর্ষ। আর অলৌকিক সন্নিকর্ষ হচ্ছে যেটা কিনা আমাদের সরাসরি প্রত্যক্ষ হয় না, হয় আমাদের পরোক্ষভাবে। সামান্য লক্ষ্য সন্নিকর্ষ কি? যে যখন আমাদের কোনো একটা বস্তু সম্পর্কে জ্ঞান লাভ করি তখন সেই বস্তুর সমগ্র জাতি সম্পর্কে আমাদের জ্ঞান হয়ে যায়। কিভাবে হয়? সেই বস্তুর বস্তুর মধ্যে নিহিত যে চরিত্র বা বৈশিষ্ট্য রয়েছে তার দ্বারা আমাদের সেই বস্তুর জাতি সম্পর্কে পুরো জ্ঞানটা আমাদের হয়ে যায়। যেমন কি দেখো, ঘটের 2-4টে ঘট দেখে আমাদের কি হয়ে যায়? ঘট সম্পর্কে একটা ধারণা হয়ে যায়। আমাদের পক্ষে তো সমস্ত ঘটের জ্ঞান লাভ করা সম্ভব নয়। এবার এই ঘটের বৈশিষ্ট্যটা কি? ঘটত্ব। এবার এই ঘটত্বের জ্ঞানটা আমাদের হয়ে যায় বলে আমরা কিন্তু আমাদের এই সামান্য ধর্মের জ্ঞানটা হয়ে যায়। ঘটত্ব জাতিটা যেখানে থাকবে তাকে আমরা ঘট বলে জানতে পারি। এটাই হচ্ছে সামান্য লক্ষণ সন্নিকর্ষ, অর্থাৎ এটা হচ্ছে পরোক্ষভাবে অর্জিত জ্ঞান। ঠিক আছে। মানে এই সামান্য লক্ষণ জ্ঞান বা সামান্য লক্ষণ সন্নিকর্ষ যখন হয় তখন আমরা কোন বস্তুটা যে কী নামে, কোন বস্তুটার কী পরিচয় সেটা আমরা জানতে পারি। আর জ্ঞান লক্ষণ সন্নিকর্ষ কি? জ্ঞান লক্ষণ সন্নিকর্ষ হতে গেলে আমাদের আগে কোনো একটা বস্তু সম্পর্কে আমাদের জ্ঞান থাকতে হবে। পরবর্তীকালে সেই একই রকম বস্তু দেখে সেটাকে আমরা যদি চিনতে পারি তাহলে বুঝতে হবে যে জ্ঞান লক্ষণ সন্নিকর্ষ হচ্ছে। কিন্তু জ্ঞান লক্ষণ সন্নিকর্ষের ক্ষেত্রে একটা পার্থক্য থাকে কি? যে সবসময় যে যোগ্য ইন্দ্রিয়ের সাথে যোগ্য বিষয়ের সন্নিকর্ষ হতে হবে এমন ব্যাপার নয়। এটা অন্য কোনো ইন্দ্রিয়ের সাহায্যে অন্য বিষয়ের জ্ঞানও হতে পারে। যেমন কি তোমাদের উদাহরণ দিয়েছিলাম চন্দন কাঠের, তাই না? যে একটা দূর থেকে যদি একটা চন্দন কাঠ আমরা দেখি তাহলে আমরা বলতে পারি কি ওই চন্দন কাঠটা সুগন্ধযুক্ত। কারণ কি? চন্দন কাঠের জ্ঞান আমাদের আগে ছিল যে চন্দন কাঠ কিন্তু সুগন্ধযুক্ত হয়। বা দূরে যদি একটা চন্দন কাঠ আমরা দেখতে পাই তাহলে বুঝতে পারি ওটা যদি চন্দন কাঠ হয় ওটা গন্ধ আছে। তাহলে এখানে কিন্তু আমাদের নাকের সাথে সন্নিকর্ষ হয়নি, কিসের সাথে হয়েছে? চোখের সাথে চন্দনের সুগন্ধটা সন্নিকর্ষ হয়েছে। এটাই হচ্ছে জ্ঞান লক্ষণ সন্নিকর্ষ। এবার এই জ্ঞান লক্ষণ সন্নিকর্ষ তখনই সম্ভব হবে যখন আমাদের সেই বস্তু সম্পর্কে আগের জ্ঞান থাকবে। ঠিক আছে। আর যোগজ সন্নিকর্ষ কিন্তু আমাদের সাধারণ মানুষের হয় না, হয় কাদের? যোগীদের বা যারা যোগ সাধনার দ্বারা সিদ্ধ পুরুষ, তারা হচ্ছে অলৌকিক শক্তি অধিকারী হয় এবং তারা ত্রিকালদর্শী হয়। এই যোগজ প্রত্যক্ষের মাধ্যমে বর্তমান, অতীত, ভবিষ্যৎ সব কিছু জ্ঞান লাভ করা সম্ভব হয়। আর এটা কোনো এই জ্ঞানটা কোনো সবসময় অতীন্দ্রিয় বিষয় সম্পর্কে জ্ঞানটা হয়ে থাকে। সাধারণ মানুষ এই জ্ঞানটা লাভ করতে পারে না। এই হচ্ছে যোগজ প্রত্যক্ষ। ঠিক আছে। এই তাহলে তোমাদের গেল সন্নিকর্ষের কথা। এবার হচ্ছে তোমাদের প্রত্যক্ষের ভাগ পড়িয়েছিলাম। প্রত্যক্ষের ভাগে কি বলেছি? যে প্রত্যক্ষ ক প্রকার হতে পারে? একটা নির্বিকল্প প্রত্যক্ষ আর একটা সবিকল্প প্রত্যক্ষ। নির্বিকল্প প্রত্যক্ষ ক প্রকার? আচ্ছা, নির্বিকল্প প্রত্যক্ষ, সবিকল্প প্রত্যক্ষ। এই যে 2 প্রকার প্রত্যক্ষ রয়েছে, এই প্রত্যক্ষটাকে এবার দেখো কীভাবে ভাগ করা হয়েছে। এই প্রত্যক্ষকে প্রধানত লৌকিক আর অলৌকিকের 2 ভাগে ভাগ করা হয়। লৌকিক প্রত্যক্ষটাকে 2 ভাগে ভাগ করা হয়েছে। কী? একটা বাহ্য প্রত্যক্ষ, একটা আন্তঃপ্রত্যক্ষ। বাহ্য প্রত্যক্ষকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে, সেটা নির্বিকল্প, সবিকল্প আর প্রত্যভিজ্ঞা। আর অলৌকিক প্রত্যক্ষকে ভাগ করা হয়েছে সামান্য লক্ষণ, জ্ঞান লক্ষণ আর হচ্ছে যোগজ। এই 3টে ভাগে ভাগ করা হয়েছে। এবার আমরা তো এই যে সামান্য লক্ষণ, জ্ঞান লক্ষণ আর যোগজ, এই 3টে আমরা পড়েছি, তাই তো?
এই তিনটে আমরা সন্নিকর্ষ রূপে পড়েছি, প্রত্যক্ষ রূপে পড়িনি। তো কিন্তু ওই তিনটে সন্নিকর্ষকেই আমরা মানে যখন সন্নিকর্ষ হয় তার মাধ্যমেই আমরা প্রত্যক্ষ জ্ঞান লাভ করি। সুতরাং সামান্য লক্ষণ সন্নিকর্ষ যা, সামান্য লক্ষণ প্রত্যক্ষ তাই, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই তিনটে তোমরা জানো। আচ্ছা, আর বাহ্য প্রত্যক্ষ ক্ষেত্রে এই আন্তঃপ্রত্যক্ষ তো একটাই হয়, মনের প্রত্যক্ষ, তাই তো? সেখানে আমাদের কি সুখ দুঃখের অনুভূতিগুলো হয়। আর বাহ্য প্রত্যক্ষের ক্ষেত্রে এই যে তিনটে ভাগ করেছি, নির্বিকল্পক, সবিকল্পক আর প্রত্যবিকল্প। তোমাদের কি বলে দিয়েছিলাম? প্রত্যবিকল্পটা তোমাদের পড়তে হবে না, এই নির্বিকল্পক আর সবিকল্পক এই দুটোই পড়তে হবে। যেবার দেখে নাও নির্বিকল্প প্রত্যক্ষটা কি। নির্বিকল্প প্রত্যক্ষ কি? প্রত্যক্ষের প্রথম স্তর। অর্থাৎ কিনা নির্বিকল্প প্রত্যক্ষে যখন আমাদের বস্তুর সাথে আমাদের ইন্দ্রিয়ের সরাসরি সংযোগ হয়, তখন আমরা জানতে পারি না যে বস্তুটা আসলে কি, সেটাই হচ্ছে নির্বিকল্প প্রত্যক্ষ। কিন্তু যখন বস্তুর সাথে আমাদের মানে ওই সংযোগের ফলে আমাদের যখন জ্ঞান লাভ হয়ে যায় যে বস্তুটা আসলে কি, তখন সেটা সবিকল্প প্রত্যক্ষ। অর্থাৎ কিনা নির্বিকল্প প্রত্যক্ষ আগে হয় আর সবিকল্প প্রত্যক্ষ পরে হয়। আর নির্বিকল্প প্রত্যক্ষ হচ্ছে নিষ্প্রকারক জ্ঞান, মানে বিশেষ্য বা বিশেষণহীন জ্ঞান। মানে যখনই আমাদের বিশেষ্য বিশেষণযুক্ত জ্ঞান আমাদের হয়ে যাবে, অর্থাৎ কিনা বস্তুটা কি, বস্তুটার গুণ কি, এই জ্ঞানগুলো আমাদের হয়ে যাবে, তখন সেটা হয়ে যাবে সবিকল্প প্রত্যক্ষ। কিন্তু নির্বিকল্প প্রত্যক্ষের ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো বস্তু সম্পর্কে কোনো গুণ বা বস্তু বিশেষ্য বা বিশেষণ সম্পর্কে আমাদের কোনো জ্ঞান হয় না। হ্যাঁ, নির্বিকল্প প্রত্যক্ষ হচ্ছে প্রত্যক্ষের প্রথম স্তর, আর দ্বিতীয় স্তর হচ্ছে সবিকল্প প্রত্যক্ষ। কেমন? নির্বিকল্প প্রত্যক্ষে কিন্তু আমাদের বস্তু সম্পর্কে কখনো পুরোপুরি জ্ঞান হয় না, শুধুমাত্র ইন্দ্রিয়ের সাথে যোগাযোগ ঘটে বস্তু। হ্যাঁ, সেই জন্য ওটাকে প্রথম ধাপ বলা হয়। অর্থাৎ নির্বিকল্প প্রত্যক্ষ ছাড়া সবিকল্প প্রত্যক্ষ সম্ভব নয়। এই জন্য আগে নির্বিকল্প প্রত্যক্ষ হয়, তারপর সবিকল্প প্রত্যক্ষ হয়। কেমন? এই হচ্ছে প্রত্যক্ষের ভাগ। অনেকে নির্বিকল্প প্রত্যক্ষটা স্বীকার করেন না। হ্যাঁ, মনে করেন যে যদিও আমাদের নির্বিকল্প প্রত্যক্ষে যে যদি বস্তুর সাথে আমাদের কোনো বিশেষ বস্তুর বিশেষণের জ্ঞান নাই হয়, তাহলে এই প্রত্যক্ষ স্বীকারের কোনো প্রয়োজন নেই। তাহলে তো আমরা তো সবিকল্প প্রত্যক্ষেই আমরা বস্তুর বিশেষণে জ্ঞান লাভ করে থাকি, তাহলে এটাকে আলাদা করে স্বীকার করার কোনো প্রয়োজন হয় না। কিন্তু না, নির্বিকল্প প্রত্যক্ষ স্বীকারের প্রয়োজন আছে। কারণ যদি আমাদের বস্তুর সাথে সরাসরি যোগাযোগ না হয়, হ্যাঁ, বস্তুর সাথে যোগাযোগ না হলে তবে তো তার বিশেষণের জ্ঞান পাওয়াই যাবে না, তাই না? যদি আমাদের চোখের সাথে যে কোনো বস্তুর আগে যোগাযোগ হবে, তবে আমাদের জ্ঞান হবে যে বস্তুটা কি। এবার এই যে সরাসরি যোগাযোগ হওয়া, এটা তো বেশি প্রয়োজন। সেই জন্য আগে আমাদের আমাদের যে কোনো কিছুর আগে প্রথম ধাপটা না পেরোলে কখনো পরের ধাপে আমরা পৌঁছাতে পারি না। সেই জন্য নির্বিকল্প প্রত্যক্ষকে প্রত্যক্ষের প্রথম সোপান বলা হয়। কেমন? তাহলে আমরা প্রথম ধাপটা অতিক্রম না করে কি কখনো দ্বিতীয় ধাপে পৌঁছাতে পারি না। এই কারণে আমাদের নির্বিকল্প প্রত্যক্ষটা স্বীকার করতেই হয়, না হলে আমরা সবিকল্প প্রত্যক্ষে পৌঁছাতে পারি না। কেমন? এই জন্য নির্বিকল্প প্রত্যক্ষ আমাদের স্বীকার করতেই হবে। এই গেল প্রত্যক্ষ। এবার তোমাদের প্রত্যক্ষ কেন মানা হয়েছে দেখে নিলে। এবার হচ্ছে অনুমান। হ্যাঁ, কি করে প্রত্যক্ষ স্বীকার করেছে এই কটা দেখে নিলে, তাই তো? এবার অনুমানটা কি করে স্বীকার করেছে দেখে নাও। অনুমানকে নৈয়ায়িকরা মনে করেছেন প্রত্যক্ষের পরের ধাপ বা পরে স্বীকার্য বিষয়। কারণ কি, অনুমান মিতি এই দুটো যোগ করে অনুমিতি হয়েছে। অনুমানে কি পরে বা পশ্চাৎ, আর মিতি মানে জ্ঞান। তাহলে যেটা পরের জ্ঞান মানে কার পরের জ্ঞান? প্রত্যক্ষের পরের জ্ঞান, তাই তো? তাহলে আগে প্রত্যক্ষ স্বীকার করতে হবে, তারপর অনুমানকে স্বীকার করতে হবে। যেহেতু অনুমিতি মানেই হচ্ছে পশ্চাৎবর্তী জ্ঞান। এবার কিসের পশ্চাৎবর্তী হবে? প্রত্যক্ষ। কোনো একটা কিছু সম্পর্কে যদি আমাদের আগে জ্ঞান না থাকে, তাহলে কিন্তু আমরা কোনো কিছু সম্পর্কে অনুমান করতে পারি না। এই যে আমাদের মেঘ দেখে আমরা আগে দেখেছি কি মেঘ হয়েছে, বৃষ্টি হয়েছে, এটা আমাদের দেখা আছে। হ্যাঁ, তারপরে কি দেখলাম? আকাশে মেঘ হয়েছে। এবার এর থেকে কিন্তু আমরা অনুমান করতে পারি যে এবার বৃষ্টিটা হবে। এবার আগে যদি আমি না জানতাম যে মেঘ হলে বৃষ্টি হয়, তাহলে কিন্তু আমি আকাশে মেঘ দেখে আমি এটা অনুমান করতে পারতাম না যে এবার বৃষ্টি হবে, তাই না? তার মানে আগে প্রত্যক্ষের জ্ঞান আমাদের থাকতে হবে, তারপর কিন্তু আমাদের অনুমান জ্ঞান সম্ভব। যদি আমাদের প্রত্যক্ষের জ্ঞান নাই থাকে, তাহলে কিন্তু আমরা অনুমান করতে পারবো না। এই কারণেই অনুমান হচ্ছে পশ্চাৎবর্তী জ্ঞান, অর্থাৎ প্রত্যক্ষের পরবর্তী জ্ঞান। কারণ প্রত্যক্ষের জ্ঞান আমাদের আগে থাকতে হবে। যে জিনিস আমি কখনো দেখিনি, সেই সম্পর্কে পরবর্তীকালে আমি কখনো অনুমান করা আমাদের পক্ষে সম্ভব নয়।
ঠিক আছে, তাহলে আমাদের এই যে এখানে তোমাদের আরেকটা উদাহরণ দেওয়া ছিল, দেখো যে যেখানে ধূম সেখানে বন্যি, মানে ধূম যেখানে থাকবে সেখানে বন্যি থাকবে। এবার আমি যদি পর্বতে দেখি ধূম আছে, তার থেকে আমি অনুমান করতে পারবো যে এখানে বন্যি আছে। কিন্তু প্রথম যেটা, যেখানে ধূম সেখানে বন্যি, এই জ্ঞানটাই যদি আমার না থাকে, তাহলে পর্বতে ধূম দেখে আমি তো আজই করতে পারবো না যেটা কী জিনিস, তাই তো? যে পর্বতে ধোঁয়া বেরোচ্ছে, ওর থেকে তো আমি সিদ্ধান্তই করতে পারবো না যে কেন ধোঁয়াটা বেরোচ্ছে। তাহলে কি আমাকে পর্বতে ধোঁয়া আছে, ওর থেকে আমি যে পর্বতে আগুন আছে এটা কিন্তু আমি অনুমান করতে পারি, কারণ আমার প্রথমেই জ্ঞান আছে যে যেখানে ধোঁয়া থাকে সেখানে আগুন থাকে। এবার পর্বতে ধোঁয়া দেখে আমি অনুমান করতে পারি কি, তো তার মানে নিশ্চয়ই পর্বতে আগুন আছে। তাহলে আমাদের কি প্রত্যক্ষের জ্ঞানের আগে সাহায্য নিতে হয়? যে জিনিসটা আমাদের দেখা নয় সেই জিনিস সম্পর্কে পরবর্তীকালে আমি কোনো অনুমান করতে পারবো না। তার মানে অনুমান হচ্ছে এমন জ্ঞান যার জন্য প্রত্যক্ষের সাহায্য প্রয়োজন। প্রত্যক্ষ ছাড়া আমাদের অনুমান সম্ভব না। তাই অনুমান হচ্ছে প্রত্যক্ষের পরবর্তী জ্ঞান। ঠিক আছে, অনুমানে কি বলেছি? পশ্চাৎ, আর নীতি মানে জ্ঞান। ঠিক আছে, যার পশ্চাৎবর্তী জ্ঞান মানে কিসের জ্ঞান হবে? প্রত্যক্ষের পরবর্তী জ্ঞান। ঠিক আছে, এই হচ্ছে অনুমান। আচ্ছা, আর অনুমানের জন্য কি প্রয়োজন? অর্ণব ভট্ট কি বলেছেন? পরামর্শের জন্য জ্ঞানম অনুমানম, মানে অনুমান হচ্ছে আমাদের পরামর্শের জন্য উৎপন্ন হয়। এবার পরামর্শটা কি? তোমাদের পরামর্শের লক্ষণ হিসাবে তিনি কি বলেছেন? যে ব্যাপ্তি বিশিষ্ট পক্ষধর্মতা যে জ্ঞান, সেটাই হচ্ছে পরামর্শ। এবার ব্যাপ্তি কি? ব্যাপ্তি হচ্ছে হেতু আর সাধ্যের নিয়ত সহজাত সম্পর্ক। হ্যাঁ, যদি হেতু আর সাধ্যকে সবসময় দেখা যায় যে একই সাথে অবস্থান করছে, হ্যাঁ, এদের কখনো পৃথক অবস্থান নেই, এরা সবসময় একই সাথে রয়েছে, তখন বুঝতে হবে কি যে হেতু আর সাধ্যের মধ্যে একটা নিয়ত সহজাত সম্পর্ক রয়েছে এবং এদের মধ্যে ব্যাপ্তি সম্পর্ক রয়েছে। কখনো যদি দেখা যায় যে এদের মধ্যে বিরুদ্ধ দৃষ্টান্ত রয়েছে, অর্থাৎ কিনা হেতু রয়েছে সাধ্য নেই, কিংবা হেতু নেই সাধ্য আছে, এমন যদি কোনো মানে দৃষ্টান্ত দেখা যায়, তাহলে তাদের মধ্যে কিন্তু কখনো নিয়ত সহজাত সম্পর্ক স্থাপন হতে পারে না এবং ব্যাপ্তি সম্পর্ক স্থাপন হতে পারে না। কেমন? তাহলে কি ব্যাপ্তি সম্পর্ক স্থাপন হতে গেলে আমাদের সবার আগে লক্ষ্য রাখতে হবে কি, যে এরা সর্বত্র একত্রে অবস্থান করে কিনা। শুধু একত্রে অবস্থানই নয়, এরা সবসময় একসাথে থাকবে, আবার যদি না থাকে এরা সবসময় একসাথে মানে থাকবে না, মানে থাকলে একসাথে উপস্থিত থাকবে, আর না থাকলে একসাথে অনুপস্থিত থাকবে। এরকম যদি সম্পর্ক ওদের মধ্যে থাকে, তাহলে বুঝতে হবে যে হেতু আর সাধ্যের মধ্যে ব্যাপ্তি সম্পর্ক রয়েছে। এবার এই ব্যাপ্তি সম্পর্ক হচ্ছে অনুমানের মূল ভিত্তি। অর্থাৎ কিনা এই যে তোমাদের উদাহরণটা দিয়েছি না, যেখানে ধূম সেখানে বন্যি, হ্যাঁ, তার মানে কি এই যেখানে ধূম হচ্ছে তোমাদের হেতু আর বন্যি হচ্ছে সাধ্য। যেখানে যেখানে ধূম আছে সেখানে সেখানে বন্যি আছে। এই যে ধোঁয়া ও আগুন, মানে ধূম আর বন্যি, এই দুটোর মধ্যে ব্যাপ্তি সম্পর্ক রয়েছে এবং তার থেকেই কিন্তু আমরা অনুমান করতে পারি যে পর্বতে ধূম রয়েছে, তার মানে পর্বতে বন্যি রয়েছে। এই ব্যাপ্তি সম্পর্ক না থাকলে বা ব্যাপ্তি সম্পর্ক যদি না পাওয়া যায়, তাহলে অনুমান গঠন করা সম্ভব নয়। কেমন? তাহলে দেখতে পাচ্ছি অনুমানের ধারণা তোমরা ব্যাপ্তি সম্পর্ক, আমি এখানেই কিন্তু ব্যাপ্তি সম্পর্ক শুরু করে দিয়েছিলাম। আচ্ছা, এবার তোমাদের তো এই যে আমি হেতু সাধ্যের কথা বললাম, পক্ষের কথা বললাম, এবার এগুলোকে জানতে হবে কোনটা হেতু, কোনটা সাধ্য, কোনটা পক্ষ। যেটা সাধ্য মানে যাকে আমরা প্রমাণ করার চেষ্টা করি সেটাই সাধ্য, আর যেখানে আমরা সাধ্যকে প্রমাণ করার চেষ্টা করি সেটা হচ্ছে পক্ষ। আর যা দিয়ে আমরা সাধ্যকে অনুমান করি সেটা হচ্ছে হেতু। যাকে আমরা প্রমাণ করার চেষ্টা করি, তার মানে কি পর্বতে আমরা আগুন আছে এটা প্রমাণ করার চেষ্টা করি, তার মানে এখানে ওই আগুন বা বন্যি হচ্ছে সাধ্য। এবার পক্ষ কি? যেখানে আছে সাধ্যটা সেটা আমরা অনুমান করি, সেটা হচ্ছে পক্ষ। যেখানে মানে পর্বতে রয়েছে, তার মানে পর্বত হচ্ছে পক্ষ। আর হেতু কি? যা দিয়ে আমরা সাধ্যকে, মানে যার দ্বারা আমরা সাধ্যকে অনুমান করার চেষ্টা করি, সেটা কি? যার দ্বারা? সেটা ধূমের দ্বারা, তার মানে ধূম হচ্ছে হেতু। ঠিক আছে? আর হেতুকে কভাগে ভাগ করা হয়? একটা হেতু হচ্ছে সৎ হেতু, আর একটা হচ্ছে অসৎ হেতু। সৎ হেতু হচ্ছে যেখানে পক্ষ আর সাধ্যের সম্পর্ক প্রতিষ্ঠিত হয়, হ্যাঁ, সেটা হচ্ছে সৎ হেতু। আর অসৎ হেতু হচ্ছে পক্ষ আর সাধ্যের সম্পর্ক কখনো প্রতিষ্ঠিত হয় না, এটা হচ্ছে অসৎ হেতু। আচ্ছা, হেতুর আরেকটা নামও আছে, হেতুর আরেকটা নাম হচ্ছে লিঙ্গ। হ্যাঁ, হেতু বা লিঙ্গের কাজ হচ্ছে সাধ্যকে ইঙ্গিত দেওয়া। মানে এই যে পর্বতে ধোঁয়া দেখছি আমরা, তার থেকে কি অনুমান করি? যে নিশ্চয়ই পর্বতে বন্যি আছে। তাহলে কি এই যে ধূম আমাদের কিসের ইঙ্গিত দেয়? আগুনের ইঙ্গিত দেয় বা বন্যির ইঙ্গিত দেয়, তাই তো? ধূমটা দেখতে পাচ্ছি বলেই তো আমরা বন্যিটা অনুমান করি। তাহলে লিঙ্গ বা হেতুর কাজ হচ্ছে সাধ্যকে ইঙ্গিত দেওয়া বা বন্যিকে ইঙ্গিত দেওয়া। ঠিক আছে, তার মানে হেতু কিন্তু স্বাধীনভাবে
একটা জিনিস মানে মনে রেখো যে হেতু কিন্তু স্বাধীনভাবে সবসময় অপ্রত্যক্ষ বিষয়কে নির্দেশ করতে পারে না। এটা কিন্তু শুধু সম্ভব হয় কেন বলো তো? সম্ভব হয় ব্যক্তি সম্পর্কের জন্য। মানে ধরো হেতু তো ধূম, হ্যাঁ, পর্বতে ধূম রয়েছে, হ্যাঁ, এবার হেতুর মাধ্যমে আমরা সাধ্যকে অনুমান করি। তাহলে আমি দেখতে পাচ্ছি পর্বতে ধূম রয়েছে, তার থেকে আমরা পর্বতে বন্যী অনুমান করতে কি পারি? একবারে পারি না। আমাদের আগে কি দরকার? হেতু আর সাধ্যের নিয়ত সহচার সম্পর্ক দরকার। মানে আগে আমাদের জানতে হবে যেখানে যেখানে ধূম আছে সেখানে সেখানে বন্যী আছে। তার মানে হেতু কাজ করে কিন্তু ব্যক্তির সাহায্য নিয়ে। হেতু বলছি হ্যাঁ, হেতু সাহায্য করে ব্যক্তি সম্পর্কে সাহায্য নিয়ে। এরকম যে আগে যদি আমি দেখি যেখানে যেখানে ধূম সেখানে সেখানে বন্যী রয়েছে, এবার পর্বতে ধূম দেখে আমরা সিদ্ধান্ত করি পর্বতে বন্যী আছে। কিন্তু প্রথম কথাটা এই যে যেখানে ধূম সেখানে বন্যী, এই কথাটা যদি আমি না বলতাম বা না জানতাম, তাহলে কিন্তু পর্বতে ধোঁয়া দেখে আমরা বন্যী আছে অনুমান করতে পারতাম না। তার মানে কি দেখা যাচ্ছে যে হেতু কিন্তু একা একা বা নিরপেক্ষভাবে বা স্বাধীনভাবে কাজ করতে পারে না, তাকে কিসের সাহায্য নিতে হয়? ব্যক্তির সাহায্য নিতে হয়। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের হেতুর বৈশিষ্ট্য। আর মানে হেতু কাকে বলে বললে এটাই বলতে হবে। আর হেতুর এমনি নিজস্ব কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেটা কি কি? একটা হচ্ছে তোমার পক্ষ সত্য, একটা সপক্ষ সত্য, একটা বিপক্ষ সত্য, আর একটা অবাধি তত্ত্ব, আর একটা অসৎ প্রতিপক্ষ। এই 5টা বৈশিষ্ট্য রয়েছে। ঠিক আছে, এই যে সহচার নিয়ম রূপে ব্যাপ্তি, এই ব্যাপ্তির সম্পর্ক কীভাবে প্রতিষ্ঠা হয়? তোমাদের বারবারই বলেছি যে হেতু আর সাধ্যে যদি নিয়ত সহচার সম্পর্ক থাকে তবেই সেটা ব্যাপ্তি হবে। এবার এই অনুমিতির যৌক্তিক ভিত্তিরূপে ব্যক্তিকে প্রতিষ্ঠিত করতে হয়। যদি ব্যক্তি সম্পর্ক না থাকে তাহলে কিন্তু অনুমান করা সম্ভব না। এক্ষুনি তোমাদের বলেছি। এবার ব্যক্তি কথাটার ব্যুৎপত্তিগত অর্থ কি? ব্যক্তি কথাটার ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে ব্যাপকতা বা বিস্তৃতি। ব্যাপকতা বলতে কিন্তু পদের ব্যাপকতাকে, এই যে পদ মানে যে কথাটা হেতু হিসাবে আমরা ব্যবহার করি সেই পদটার ব্যাপকতাকে বোঝায়। এবার এই যে পদের ব্যাপকতা কথাটা বলছি, এটা কিন্তু মানে কতটা বিস্তৃত হবে সেটা আমরা যখন ব্যবহার করি অনুমানটা করার পরে আমরা পদের ব্যাপকতা বা বিস্তৃতিটা বুঝতে পারি। হ্যাঁ, যদি দেখা যায় যে কোনো পদের ব্যাপকতাটা কম, তাহলে বুঝতে হবে যে পদের বিস্তৃতিটা বেশি হবে, হ্যাঁ, তাকে তখন বলতে হবে যে সেই পদটা ব্যাপক। আর যে পদের বিস্তৃতিটা কম হবে তাকে বলতে হবে ব্যাপক। ঠিক আছে, তাহলে যেখানে ধূম সেখানে বন্যী, এখানে ধূমের ব্যাপকতাটা বেশি হবে না বন্যীর ব্যাপকতাটা বেশি হবে? যদি বন্যী না থাকে তাহলে কিন্তু ধূম থাকতে পারে না, কিন্তু ধূম ছাড়া বন্যী থাকতে পারে। ঠিক আছে, যেমন তপ্ত লৌহপিণ্ড, তাহলে কি দুজনের ব্যাপকতা কিন্তু এক নয়, তাই না? কার ব্যাপকতা বেশি? ধূমের থেকে বন্যীর ব্যাপকতা বেশি, তাই বন্যী হচ্ছে ব্যাপক আর ধূম হচ্ছে ব্যাপক। ঠিক আছে, এই হেতু আর সাধ্যের সোজা কথা কি? হেতু আর সাধ্যের সহচার নিয়মরূপে ব্যক্তি উপস্থিত থাকে বা ব্যক্তি সম্পর্ক প্রতিষ্ঠা হয়, আর এই ব্যক্তি সম্পর্ক হচ্ছে অনুমানের মূল ভিত্তি। যদি ব্যক্তি সম্পর্ক না থাকে তাহলে কখনো অনুমান গঠন করা সম্ভব হয় না। এবার ব্যক্তিজ্ঞানের আমি পার্থক্য বলেছিলাম। একটা মানে ব্যক্তিজ্ঞান কত হতে পারে? একটা সমব্যাপ্তি, একটা বিষমব্যাপ্তি। সমব্যাপ্তি মানে কি? যখন দুটো সমব্যাপক পদার্থের মধ্যে যখন ব্যক্তি সম্পর্ক থাকে। সমব্যাপক পদার্থ বলতে কি বোঝায়? যে এমন দুটো পদ যেটা কিনা একটা যেটা উদাহরণ দিয়ে বলছি তোমাদের, যে সকল উৎপত্তিশীল বস্তুই বিনাশশীল। মানে একটা বস্তু যতক্ষণ উৎপত্তি যদি হয় তার বিনাশও হবে। মানে এই যে উৎপত্তিশীল বস্তুটা বলেছি আমি, এই সব উৎপত্তিশীল বস্তু যে হবে সেই বিনাশশীল হবে, যে বিনাশশীল সে কিন্তু উৎপত্তিশীল। তারপরে কি দেখা যাচ্ছে? এর যতটা বিস্তৃতি এরও ততটাই বিস্তৃতি, আবার এর যতটা বিস্তৃতি এরও ততটাই বিস্তৃতি। তাহলে দুটো সমব্যাপক পদার্থ হলো। হ্যাঁ, তাহলে এই দুটো সমব্যাপক পদার্থের মধ্যে যখন ব্যাপ্তি সম্পর্ক প্রতিষ্ঠিত হয় তখন হচ্ছে বলতে হবে এটা সমব্যাপ্তি। আর বিষমব্যাপ্তি হচ্ছে যখন দুটো অসমব্যাপক পদার্থের মধ্যে ব্যাপ্তি সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। সেটা কি? যেমন যেখানে ধূম সেখানে বন্যী। তোমাদের একটু আগে দেখিয়েছি যে ধূম আর বন্যীর ব্যাপকতা সমান নয়। বন্যীর এই জন্য বলা হয় ধূম আর বন্যীর সম্পর্ক হচ্ছে অসমব্যাপ্তির সম্পর্ক। ঠিক আছে, আচ্ছা, এবার হচ্ছে ব্যক্তি সম্পর্ক যখন প্রতিষ্ঠা করা হয় তখন কটা পদ্ধতির সাহায্য নিতে হয়? ব্যক্তি সম্পর্ক প্রতিষ্ঠা করার সময় আমাদের
যে পদ্ধতিগুলো সাহায্য নিতে হয় সেটা হচ্ছে একটা অন্বয়, ব্যতিরেক, ব্যভিচারাগ্রহ, উপাধি নিরাশ, তর্ক আর সামান্য লক্ষণ প্রত্যক্ষ, এই 6টা পদ্ধতি সাহায্য নিতে হয়। অন্বয় কি? মিল। যখন দেখা যাবে কি যে দুটো বিষয় যখন একসাথে অবস্থান করবে সেটা হবে অন্বয়। আর বুঝতে হবে তখন তাদের মধ্যে ব্যাপ্তি সম্পর্ক রয়েছে। আর যখন দুটো বিষয় একসাথে যখন অনুপস্থিত থাকবে তখনও বুঝতে হবে তাদের মধ্যে ব্যাপ্তি সম্পর্ক রয়েছে। মানে যেখানে ধূম নেই সেখানে বন্যি নেই, এটাই হচ্ছে ব্যতিরেক। আর যেখানে ধূম আছে সেখানে বন্যি আছে, এটা অন্যয়। আর ব্যভিচারাগ্রহ মানে ব্যভিচার আর অগ্রহ, এই মিলে হচ্ছে ব্যভিচারাগ্রহ। ব্যভিচারাগ্রহ বলতে কি? বিরুদ্ধ দৃষ্টান্তের অভাব। হ্যাঁ, যদি বিরুদ্ধ দৃষ্টান্তের অভাব থাকে তাহলে বুঝতে হবে হেতু আর সাধ্যের মধ্যে ব্যাপ্তি সম্পর্ক রয়েছে। বিরুদ্ধ দৃষ্টান্তের যদি বিরুদ্ধ দৃষ্টান্ত যদি উপস্থিত হয় তাহলে তাকে ব্যভিচারাগ্রহ, তখন বোঝা যাবে যে তাদের মধ্যে ব্যাপ্তির সম্পর্ক নেই। আর উপাধি নিরাশ মানে, উপাধি মানে শর্ত। যদি কখনো দেখা যায় যে এদের মধ্যে শর্ত রয়েছে হেতু আর সাধ্যের মধ্যে, তাহলে কিন্তু কখনো তাদের মধ্যে হেতু ব্যাপ্তির সম্পর্ক স্থাপন হতে পারবে না। এই যে যেখানে ধূম সেখানে বন্যি, এই যে এদের মধ্যে সম্পর্কটা ব্যাপ্তির সম্পর্ক রয়েছে। কিন্তু দেখো, যেখানে বন্যি সেখানে ধূম, এই কথাটা যদি বলি, এদের মধ্যে কিন্তু শর্ত রয়েছে। যেখানে বন্যি সেখানে ধূম, এই কথাটা বললে কি হবে যে শুধুমাত্র যেখানে ভিজে কাঠ তাতে আগুন জ্বালালেই কিন্তু ধোঁয়া উৎপন্ন হয়। তাহলে এই যেখানে বন্যি সেখানে ধূম, এই কথাটার মধ্যে কোনো ব্যাপ্তি সম্পর্ক নেই। কারণ এর মধ্যে শর্ত রয়েছে ভিজে কাঠ। এই ভিজে কাঠ বা ভিজে জ্বালানি হচ্ছে শর্ত। সেই কারণে আমরা যদিও বলতে পারি যেখানে ধূম সেখানে বন্যি, কিন্তু আমরা বলতে পারি না যেখানে বন্যি সেখানে ধূম। কেমন? এবার হচ্ছে তর্ক। তর্ক বলতে বোঝায় যে যদি ব্যাপ্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে যদি কখনো মানে আমরা যে মূল প্রতিপাদ্য বিষয়টা সিদ্ধান্ত রূপে গ্রহণ করি তার বিরুদ্ধ বচন যদি একটা প্রতিষ্ঠা করা হয়, সেই বিরুদ্ধ বচনটা যদি সত্য হয়ে যায় তাহলে বুঝতে হবে যে আমার ওই দুটো সম্পর্কে হেতু আর সাধ্যের মধ্যে ব্যাপ্তি সম্পর্ক প্রতিষ্ঠিত হলো না। কিন্তু যদি দেখা যায় যে বিরুদ্ধ দৃষ্টান্তটা মিথ্যা হয়ে গেল, তখন বুঝতে হবে ওই দুটো দৃষ্টান্তের মধ্যে, ওই দুটো পদের মধ্যে বা হেতু আর সাধ্যের মধ্যে ব্যাপ্তি সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে। কেমন? যদি আমাদের দেখা যায় যে বিরুদ্ধ দৃষ্টান্তটা সত্য, তাহলে হবে না। তাহলে প্রতিষ্ঠিত হবে না ব্যাপ্তি সম্পর্ক। যদি দেখা যায় না বিরুদ্ধ দৃষ্টান্তটা মিথ্যা হয়েছে, এবং বিরুদ্ধ দৃষ্টান্ত যদি মিথ্যা হয় তাহলে কি হবে? মূল যে বচনটা সেটা সত্য হয়ে যাবে। তখন বুঝতে হবে যে ওদের সামান্য লক্ষণ প্রত্যক্ষ কি? সামান্য লক্ষণ প্রত্যক্ষ হচ্ছে ব্যাপ্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে শেষ পর্যায়ে। ব্যাপ্তির সম্পর্ক যদি নির্ণয়ের ক্ষেত্রে আমাদের সব সময় তো যে কোনো বস্তু আমাদের যদি মানে যে কোনো বস্তু আমাদের তো পৃথিবীর সর্বত্র দেখা সম্ভব নয়। যেমন ধোঁয়ার বন্যির কথাই বলছি। যে আমাদের কিছু কিছু দৃষ্টান্ত দেখে আমরা সিদ্ধান্ত করি, তাই তো? তার কিছু কিছু দৃষ্টান্ত আমরা যখন দেখি তখন কি হয়, আমাদের ধর ধূমের যে জ্ঞানটা আমাদের হবে, তখন তার জন্য কি প্রয়োজন? ধূমের যে চারিত্রিক বৈশিষ্ট্য সেটা জানা প্রয়োজন। আর সেই চারিত্রিক বৈশিষ্ট্যটা কি? ধূমের বৈশিষ্ট্য হচ্ছে ধূমত্ব, আর বন্যির বৈশিষ্ট্য কি? বন্যিত্ব। এই দুটো জ্ঞান আমাদের আছে বলে যেখানে আমরা ধোঁয়া দেখি আমরা চিনতে পারি যেটা ধোঁয়া, যেখানে আমরা বন্যি দেখি সেটাকে আমরা চিনতে পারি যে বন্যি। এই ধূম আর বন্যির মধ্যে যে নিয়ত সহচার সম্পর্কটা রয়েছে, এটা হচ্ছে আমরা সামান্য লক্ষণ প্রত্যক্ষের সাহায্যে আমরা জানতে পারি। ঠিক আছে? এইটাই হচ্ছে তোমাদের ব্যাপ্তি সম্পর্ক নির্ণয়ের শেষ স্তর। এবার তোমাদের দেখতে হবে পরার্থানুমিতি আর স্বার্থানুমিতি। স্বার্থানুমিতি আর পরার্থানুমিতি কি বোঝায়? স্বার্থানুমিতি হচ্ছে নিজের জন্য অর্জিত যে অনুমান বা নিজের জন্য যে অনুমানটা আমরা করে থাকি সেটাই হচ্ছে স্বার্থানুমিতি। এই স্বার্থানুমিতি মাধ্যমে যে জ্ঞান লাভ করা হয় সেটা হচ্ছে মানে ব্যক্তি নিজের ব্যক্তির মনে ব্যাপ্তি সম্পর্কের জ্ঞান আগেই থাকে, তারপর কোনো একটা কিছু দেখে তার সম্পর্কে একটা অনুমান করা। যেমন যেখানে ধূম সেখানে বন্যি, এই জ্ঞানটা ব্যক্তির রয়েছে, তারপর সে পর্বতে ধোঁয়া দেখে মনে মনে অনুমান করলো যে ওখানে তার মানে বন্যি রয়েছে। এটা হচ্ছে স্বার্থানুমিতি। এটার জন্য কখনো এর সত্যতা প্রমাণের জন্য কখনো তাকে প্রমাণ দিতে হয় না। আর পরার্থানুমিতি কি? পরার্থানুমিতি কিন্তু পরার্থানুমিতি বলতে বোঝায় অন্যকে যখন আমরা অনুমান সম্পর্কে কখনো জ্ঞান দান করি, যে কেন ওইখানটা আমি বন্যি অনুমান করছি, এই জ্ঞান কাউকে অর্জন করতে সাহায্য করি, সেটা হচ্ছে পরার্থানুমিতি। এবার এই পরার্থানুমিতির জন্য বা অন্যকে এই অনুমান সংক্রান্ত জ্ঞান দানের জন্য আমাদের 5টা পদ্ধতি সাহায্য নিতে হয়। একটা হচ্ছে প্রতিজ্ঞা, তারপর হেতু, তারপর উদাহরণ, তারপর উপনয়, তারপর নিগমন। প্রথমে দেখো প্রতিজ্ঞা কথাটা
যে কথাটা ব্যবহার করি সেটা হচ্ছে কি, যে পর্বতে আগুন আছে। প্রথমে আমরা কোনো ব্যক্তিকে বলি কি, যে পর্বতে আগুন আছে। হ্যাঁ, এবার কারণটা কি বলতে হবে তাকে, কারণ পর্বতে আমরা ধূম দেখতে পাচ্ছি বা পর্বতে ধূম রয়েছে। এবার তাকে বোঝাতে হবে যে পর্বতে ধোঁয়া থাকলে যে কেন আগুন থাকে, সেখানে আমাদের একটা উদাহরণ দিতে হবে। উদাহরণটা কি, যেখানে ধোঁয়া থাকে সেখানে আগুন থাকে। যেমন কি আমরা দেখেছি প্রতিদিনই রান্নাঘরে দেখা গেছে কি, যেখানে আগুন জ্বলছে সেখানে ধোঁয়া রয়েছে। আর উপনয়, পর্বতটা অগ্নিবিশিষ্ট ধূমবান, মানে পর্বতে যে ধোঁয়াটা বেরোচ্ছে সেটা মনে হচ্ছে আগুনের থেকেই বেরোচ্ছে। আর নিগমনে কি, পর্বতটায় আগুন আছে। তাহলে এই যে প্রথমে আমি প্রতিজ্ঞা বাক্য দিয়ে শুরু করেছিলাম যে পর্বতে আগুন আছে, এক্ষেত্রে এটা সংশয়যুক্ত ছিল। হ্যাঁ, শুধুমাত্র তাকে বলা হয়েছিল যে পর্বতে আগুন আছে। আর এই নিগমন বাক্য, যে পর্বতটা আগুন আছে এই কথাটা বলা হচ্ছে, এটা হচ্ছে ব্যক্তিকে পুরোপুরি মানে বোঝানো সম্ভব হলো যে পর্বতটা কেন আগুন আছে। এই 5টা পদ্ধতির মাধ্যমে আমরা পরার্থনীতি জ্ঞান, পরার্থনীতি সম্পর্কে বা পরার্থনীতি সম্ভব হয় এই 5টা পদ্ধতির মাধ্যমে। যেমন অর্থাৎ কিনা, স্বার্থানুমিতি আমাদের নিজেরাই অর্জন করতে পারি, কিন্তু অন্যকে যখন অনুমান সংক্রান্ত জ্ঞান দেওয়ার চেষ্টা করি আমরা, তখন আমাদের 5টা পদ্ধতির সাহায্য নিতে হয়। ঠিক আছে, আর বাকি রইল কি, পঞ্চ অবয়ব বিশিষ্ট বাক্য। পঞ্চ অবয়ব বিশিষ্ট বাক্য হচ্ছে এই যে 5টা পদ্ধতির কথা তোমাদের বললাম, এটা হচ্ছে এক একটা অবয়ব। হ্যাঁ, এই অবয়বগুলো কি কি? প্রতিজ্ঞা কি, যার সাহায্যে আমাদের পক্ষে সাধ্যের উপস্থিতি রয়েছে বলে মনে করা হয়। হ্যাঁ, পক্ষে সাধ্যের উপস্থিতি রয়েছে। এই যে পক্ষ মানে পর্বতে আগুন আছে, এই যে কথাটা বলা হচ্ছে, এটাই হচ্ছে প্রতিজ্ঞা। আর হেতু মানে যে বাক্য সাধ্যকে প্রমাণ করে তাকে বলা হয় হেতু। যে বাক্য মানে ওই যে ধোঁয়া, এখানে ধোঁয়া আছে, এটা হচ্ছে সাধ্যকে প্রমাণ করার চেষ্টা করে, এটাই হচ্ছে হেতু। এই অনুমানে হেতু হচ্ছে সাধ্যের হচ্ছে সাধক, সাধ্যকে প্রমাণ করার চেষ্টা করে। আর উদাহরণ কি, যে বাক্যে ব্যক্তি সম্পর্ক জ্ঞাপন করে এমন কোনো দৃষ্টান্ত নেওয়া হয়। হ্যাঁ, তার মানে রান্নাঘর। আর উপনয়, যে বাক্যে ব্যক্তি সম্পর্কযুক্ত বচনকে প্রয়োগ করে দেখায়, মানে ব্যক্তি সম্পর্কযুক্ত যে বলা হচ্ছে, যেখানে ধূম সেখানে বহ্নি, এটা যে প্রমাণ করে দেখায় যে বাক্যে, সেটা হচ্ছে উপনয়। আর নিগমন বাক্য তো ওই প্রতিজ্ঞা বাক্যরই প্রমাণকারক, মানে প্রতিজ্ঞা বাক্যকে প্রমাণ করে দেখায় যে বাক্য, সেটাই নিগমন। ঠিক আছে, মানে এই বাক্যের দ্বারাই অপর ব্যক্তিকে জানানো হয় যে পর্বতে বহ্নি রয়েছে। এই হচ্ছে পঞ্চ অবয়ব বিশিষ্ট বাক্যের কাজ। এই 5টা বাক্যের মাধ্যমে, মানে 5টা বাক্যের কাজ কি বললে এটাই বলতে হবে। হ্যাঁ, এই হচ্ছে তোমাদের পুরো ন্যায় দর্শন।